আমাদের আজকের মিটিং এর বিষয় হচ্ছে ডিসকাশন অন রিসেন্ট সিচুয়েশনস ইন বাংলাদেশ। ধন্যবাদ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ভাইকে মিটিং এ আসার জন্য। সো তার অনেক রিসেন্ট ইনসাইট এবং ভিডিওস আমরা দেখেছি। সো ওই প্রেক্ষিতে আমরা একটা এজেন্ডা সাজিয়েছি এবং ওই এজেন্ডার কিছু কোয়েশ্চেন গুলার থ্রুতে যাব। And let's make it an open discussion instead of one individual talking. So সবার মতামত দিতে পারো এখানে। সো প্রথম কোশ্চেন যদি আমরা ক্রোনোলজিক্যাল অর্ডারে শুরু করি, সেই বিডিআর বিদ্রোহ থেকে। সো সেই বিডিআর বিদ্রোহ যে হয়েছে, তারপর বিভিন্ন সরকারের আমলে সেটার বিচার নিয়ে বিভিন্ন অগ্রগতি হয়েছে। তো মুস্তাফিজ ভাইয়ের কাছে জানতে চাই যে সেটার সবচেয়ে রিসেন্ট অগ্রগতি কোথায়, এবং ওই বিডিআর বিদ্রোহের যারা ভিকটিম ছিলেন তারা কি আদৌ ট্রুথ জাস্টিস পেয়েছেন কিনা। ধন্যবাদ। বিডিআর বিদ্রোহটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের মিলিটারি কমিউনিটিতে যেটা আলোচনা হয়েছে যে আমরা সেট করেছি যে এখন আহ, এইটাই আমাদের হবে প্রধান এজেন্ডা। বর্তমানে আমরা রাওয়াতে আমরা জানি যে ফ্যাসিস্ট হাসিনা গভর্নমেন্ট যখন আমাদের সবার মনে আছে যে মেজর সিনহা হত্যাকাণ্ড যখন হয়, তখন রাওয়া বেশ ভালো একটি ভূমিকা রেখেছিল। এবং এই কারণে পরবর্তীতে তারা কিছু আইনের মারপ্যাচ দিয়ে এটাকে কন্ট্রোল করে ফেলেছে, মানে এদের টপ পজিশনটা আমি ব্যাক একজন অফিসারকে দিয়ে করিয়েছিল। এটা থেকে রিসেন্টলি এখন আবার আগের ফর্মে ফিরে আসার জন্য সামনে একটা ইলেকশন আছে। সো আমাদের মেইন এজেন্ডা হচ্ছে এই বিডিআর পিলখানা নিয়ে আহ, যে তদন্ত, যেটা একটা নতুন একটা কমিশন গঠন করা। এবং এটা নিয়ে অ্যাকচুয়ালি প্রথম থেকে আমরা বলতেছি বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, রিসেন্টলি উনি দেখলাম বেশ কিছু ভারত বিরোধী কথাবার্তা বলতেছেন। বাট প্রথম ইনিশিয়াল স্টেজে উই আর নট হ্যাপি উইথ হিম সিম্পলি। উনি এখন নিয়ে সম্ভবত আমার যতদূর মনে পড়ে 2 থেকে 3 বার উনি ঘোষণা দিয়েছেন যে বিডিআর পিলখানা নিয়ে পুনরায় ইয়ে হবে। বাট আমাদের তথ্য হচ্ছে বিডিআর পিলখানার সময় যে তখন তদন্ত চলে তখন উনি নিজে ছিলেন একটা তদন্ত কমিটির প্রধান। এবং অনেক অফিসার বিশ্বাস করে উনাকে বেশ কিছু স্পেশালি এটার সাথে ইন্ডিয়ার ইনভলভমেন্ট রিলেটেড অনেক ভিডিও জমা দিয়েছিল, যেটা আমাদের হিন্দি কথাবার্তা সহ আছে। এই জিনিসগুলো ওনাকে জমা দেওয়ার পরে এইগুলাটাকে আর খোঁজ পাওয়া যায়নি। এটা ধরে নেওয়া হয়েছে যে হয়তোবা উনি শেখ হাসিনার কথা অনুযায়ী জিনিসটা গায়েব করে দিয়েছেন। সো উনি বারবার শুধু বলতেছেন যে নতুন একটা কমিটি গঠন করবেন। অ্যাকচুয়ালি অন গ্রাউন্ডে কিন্তু শুধু আমি ঘোষণা পর্যন্তই দেখতেছি, এখন পর্যন্ত কার্যকরী কোনো কিছু দেখতেছি না। বাট এই জিনিসটা আমি মনে করি যে বাংলাদেশের সাথে যে এখন ভারতের যে একটা ডিপ্লোম্যাটিক টানাপোড়েন চলতেছে, এটার একটা আমরা অবশ্যই একটা মানে একটা ভ্যালিড গ্রাউন্ডে আছে এবং তারা ব্যাকফুট নিয়ে আছে, আমরা ফ্রন্ট ফুটে আছি এখানে। এখানে বিডিআর পিলখানাতে তাদের ইনভলভমেন্টটা অলরেডি প্রমাণিত। এবং এটা একটা শুধু একটা অফিসিয়াল তদন্তের মাধ্যমে জিনিসটা সামনে নিয়ে এসে আন্তর্জাতিকভাবে তাদেরকে মোটামুটি ভালো মানে আন্তর্জাতিকভাবে প্রেশার ক্রিয়েট করা যায়। এবং আমি মনে করি যে বর্তমানে যে আহ, যে ডিপ্লোম্যাটিক্যাল প্রবলেমটা আছে এইটারও সমাধান হচ্ছে এই 25 ফেব্রুয়ারি ইনভেস্টিগেশন। বাট আমি বিশ্বাস করি যে ইভেন এই সরকারের আমলেও কিছু কিছু উপদেষ্টা আছে তারা ভারতের সাথে আহ, সম্ভবত কন্ট্যাক্ট রাখেন, অথবা আহ, ভারত ফ্রেন্ডলি বলবো আর কি। এখন আমি আমার কাছে ওরকম প্রুফ নাই যে আমি বলবো যে সে সরাসরি, কিন্তু আমরা অলরেডি জানি যে ব্রিগেডিয়ার শাখাতকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, বা ইয়াতে উপদেষ্টা উনি ছিলেন। সো এখন আমি অ্যাকচুয়ালি লাস্ট কয়েক আহ, সপ্তাহ ধরে আমি দেখতেছি যে উপদেষ্টারা এই যে জাহাঙ্গীর স্যার বললেন যে যারা আহ, ভারতীয় এই দেশে অবৈধভাবে কাজ করতেছে তাদের ব্যাপারে কার্যকরী একটা ঘোষণা উনি দিয়েছেন, কাজ করবেন। বাট আমি এখন এই মুহূর্তে আমি ভাবছি যে সরকারও বুঝতে পেরেছে যে জনগণের প্রেশারটা কোথায়। এবং লাস্টে এট দ্য এন্ড তারা যতই বলুক, আমার এই নিয়ে কয়েকটা লেখা আছে যা এটা আমার ওয়ালেই আছে এখন, সেটা হচ্ছে আমাদের প্রতিটা দেশের প্রতিটা পলিটিক্যাল পার্টি মনে করে যে ভারত ছাড়া আমরা চলতে পারবো না। এই ভারত ছাড়া আমরা চলতে পারবো না কারণটাই হচ্ছে যে ওরা গত 15 বছরে আমাদের ভিতরে এমন ভাবে ডিপ রুটেড তাদের এজেন্টকে ঢুকিয়ে দিয়েছে। এবং আমি আমার ওয়ালে একটা পোস্ট শেয়ার করেছি যে হর্ষবর্ধন বর্ষণ শ্রিংলা যে সে একটা ইয়াতে বলেছে যে বর্তমান পরিস্থিতির উত্তরণের জন্য তারা বেশ কিছু তাদের অ্যাসেট মোতায়েন করা আছে বাংলাদেশে। অ্যাসেট মানে হচ্ছে আমরা এটা গোয়েন্দা ভাষায় যেটা বলে যে আমাদের দেশের লোক তাদের পক্ষে কাজ করছে, তারা হচ্ছে তাদের অ্যাসেট।
তো এই জিনিসগুলোতে আমরা অন গ্রাউন্ডে কিন্তু দেখছি না। আমরা দেখেছি যে লেফটেন্যান্ট জেনারেল মুজিব, সে ভারতের পক্ষে সরাসরি কাজ করতো, সে পলাতক আছে। বাট তার ফ্যামিলি কিন্তু এখনো ক্যান্টনমেন্টে আছে। তার ছেলে জাস্ট কয়েকদিন আগে কমিশন পেয়েছে। নর্মালি অন্য যে কোনো দেশ হইলে নর্মালি, যেহেতু তার ফাদার একজন ট্রেটার ছিল, এটাকে রাখতো না। এখানে অনেকে বলার চেষ্টা করে যে যেহেতু সে আহ, নিজে সিলেক্টেড হয়েছে, আইসিসবি সিস্টেমের মধ্যে সিলেক্ট হয়েছে, তার তো কোনো দোষ নাই। সেম কথাটা কিন্তু আমরা জেনারেল ব্রিগেডিয়ার আজমির সময় বলতে পারতাম। ব্রিগেডিয়ার আজমির কিন্তু তার ফাদারের জন্য তার কোনো দোষ নাই, কিন্তু আমরা দেখেছি তাকে কিভাবে প্রসিকিউট করা হয়েছে। হ্যাঁ, সেই তুলনায় সেই তুলনায় এই কেসটা আর জেনুইন, বিকজ হি ওয়াজ এ সার্ভিং জেনারেল, এবং তাকে ইয়ে করছে। সো আমি দেখি না যে এই সরকার সিনসিয়ারলি ভারতের এজেন্টদেরকে খুঁজে বের করবে, বা এই পিলখানার হত্যাকাণ্ডের যে একটা আহ, তদন্ত ঠিকমতো করবে। আমি এখনো অপেক্ষায় আছি। আমি আশা করতেছি যে এই সরকার কিছু একটা করবে। ধন্যবাদ। আপনারা ধন্যবাদ। তাহলে ওই যে যেভাবে আর কি যে পাবলিক স্পেয়ারে টানলে হয় না আমি যেটাকে? তো আমি তো এটা পাবলিক স্পেয়ারে আমার নিজের না না, লাইফে ওইভাবে না, ব্রডকাস্ট। মিডিয়াতে মনে করেন এই যে এখন মানে যারা প্রো মানে বাংলাদেশি মিডিয়া আছে, এখন অনেকগুলো টিভিতে একটু টার্ন হয়েছে। হ্যাঁ, আছে। তো আমার কথা ওইখানে হচ্ছে, একটা মানে ওইটা হচ্ছে গ্লিজ অফ মানে ইয়ে আসলো যে আপনার কিন্তু একটা লিক যদি মিডিয়াতে আসে, যে জি, হিন্দি এগুলো আবার নতুন করে ওটা রিপোর্ট করলো, কারেক্ট। এটা তারপরে এটা বড়। এটা করা যেতে পারে অফকোর্স, বাট এটা মিডিয়াকেই তো ইনিশিয়েটিভ নিতে হবে, তাই না? এখন আমাকে যদি আমি এখন পর্যন্ত কোনো চ্যানেলে যদি আমাকে আসতে বলে, আমি কোনোটাই না করি নাই। আমি অলরেডি ব্রিটিশ একটা চ্যানেলে, মানে রেগুলার চ্যানেলে, নট মানে অনলাইন প্ল্যাটফর্মে আর কি, আমি হুম। এসেছি। এবং আমি মনে করি যারা লট অফ আদার অফিসার্স অ্যাজ ওয়েল, এখন তো আর শেখ হাসিনার স্বৈরাচারের সরকার নেই। মিডিয়াগুলো অ্যাকচুয়ালি এটা নিয়ে ইনিশিয়েটিভ নিতে পারে। হ্যাঁ, ওইটা নিলে বেটার হবে কি, একটা পাবলিক ওপিনিয়ন তৈরি হইলে তখন আপনারা যে কমিটি বলতেছেন ওইগুলো প্রেশারাইজ হবে, তখন আপনারা বলবো যে আমরা এক্ষুনি চাই। আমি দেখেন অলরেডি তখন মানে জনগণের এই চাপের ঠেলার জন্যই আর কি ওই আপনার গভর্নমেন্ট থেকে তখন কমিটি বানাই দিবে যে ঠিক আছে, ওকে আমরা তোমাদের এটা ঠান্ডা করতেছি আর কি আপাতত। কারেক্ট। এবং জনগণের যে প্রেশারটা অলরেডি মনে হয় বুঝতে পেরেছে, বুঝতে পেরেই কিন্তু এই যে এতদিন পর্যন্ত ওই যে সবাই বলে না, কত লক্ষ বাংলাদেশি ভারতীয় আছে বাংলাদেশে কাজ করতেছে, হুম। এখন পর্যন্ত কিন্তু এটা নিয়ে কোনো কথা হয়নি। এই প্রথম আমি 2 দিন আগে শুনলাম যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর স্যার এটা নিয়ে বললো যে যারা আছে তো কেউ বিদেশি, কেউ অবৈধভাবে দেশে কাজ করতে পারবে না। এর আগ পর্যন্ত কিন্তু কেউ কোনো কথা বলেনি এটা নিয়ে, অলরেডি কিন্তু 4 মাস হয়ে গেছে। না কিন্তু আপনার এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি যেটা বললেন যে মানে এটা যদি প্রুফ করা যায় কোনোভাবে কানেকশন, ইভেন ওরা যেভাবে মিথ্যা মিডিয়াতে ছড়াচ্ছে তার থেকে তো আমাদের মোর সলিড গ্রাউন্ডে এটা অফকোর্স। প্রুফ করে আর এটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে আনতে পারলে তো এটা ইন্ডিয়ার জন্য মারাত্মক ব্যাপার যে একটা মারাত্মক। বাংলাদেশের কারেক্ট। এতগুলো কারেক্ট। অফিসারকে তারা এটা হত্যা একটা করছে। পাঞ্চ লাইন হবে যদি মানে হ্যাঁ, এটা ঘটনা মারাত্মক জিনিস এসেনশিয়ালি। হবে। কারেক্ট। আমি একটু অ্যাড করতে চাই মাহাদি ভাই। আম, মোস্তাফিজ ভাই বলতে বলছেন, তো মোস্তাফিজ ভাই বলবো। তো যেটা হচ্ছে আপনাকে, আমি কনক স্যারের শো ধরেন কয়েক বছর ধরে শুনি, যখন থেকে আপনাকে ওখানে দেখেছি আমি আপনার মোটামুটি সব এপিসোড এবং লেখা পড়েছি এবং পড়ি আর কি। তো যেগুলো বললেন আমি মোটামুটি সবই আপনার শোতে শুনেছি আগে। তো এটার কারণে আমার কোশ্চেনটা, আমাদের কোশ্চেনটা একটু এরকম ছিল যে কোনো আসলে এর কোনো অগ্রগতি আছে কিনা, আর আসলে প্রোগ্রেস আছে কিনা। মনে হচ্ছে সিমস লাইক কোনো অ্যাপারেন্টলি কোনো প্রোগ্রেস নাই, যেটা আই থিঙ্ক আমি আসলে পার্সোনালি খুবই ইনভেস্টেড এটাতে, অনেক আগে থেকে এই হিস্ট্রিটা জানার চেষ্টা করি, কারণ আমার কাছে মনে হয়েছিল একটা স্বাধীন দেশে এরকম একটা ঘটনা ঘটা, ইটস লাইক একটা স্বাধীন দেশের প্রতি একটা আঘাত, যেটা এখন যে অবস্থায় আমরা আছি, এখন বলে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। সো এইখানে এটার বিচার হওয়া উচিত, বা অ্যাটলিস্ট জনগণের সামনে আসা উচিত। যদিও আমার কাছে মনে হয়েছিল যেটা একটা আর্মির ইভেন্ট হয়েছে, বা কু না, এটা একটা আর্মির একটা ইভেন্ট হয়েছে, এটার হয়তো বা কোনো ডিটেল হয়তো বা কখনোই সামনে আসবে না। বাট আপনারা যেভাবে এখন কথা বলতেছেন তাতে মনে হচ্ছে যে আমরা মনে হয় যে আমরা অনেক লোকই এটার একটা মানে কি বলবো যে আশা পাইছে আর কি, যে না এটার হয়তো বা কিছু জানা যাবে। আসলে আদৌ জানা যাবে কিনা সেটা বড় কোশ্চেন রয়ে গেছে এখনো, এবং থেকেই যাবে আই গেস। টাইম উইল যে যে কি হয় আর কি। তো এই কারণে আমার মনে হচ্ছিল যে আপনি কিছু আমাদেরকে ইনসাইট শেয়ার করতে পারেন কিনা মোটো, বাট এটা বোঝা যাচ্ছে যে এরকম কোনো আপডেট নাই। বাট মাহাদি ভাইয়ের পয়েন্টটা আমার মনে হয় যে ওইখানে ভ্যালিড। যদি কারো কিছু করার থাকে, যেমন আই থিঙ্ক আমার দেশ পত্রিকা আসতেছে বা আরো কোনো পত্রিকায় ভাবে আমরা প্রথম আলোর বিপক্ষে অনেক কথা বলতেছি, কিন্তু এটাও মনে হচ্ছে প্রথম আলোকে বন্ধ করা
বা বয়কট করা বা কোনোভাবে একদমই পত্রিকাটি বন্ধ করে দেওয়া, এটা মনে হয় না লিবারেল সমাজ কখনো এটা মেনে নিবে এভাবে। আমার মনে হয় যে আর এখানেই আহ, মানে এটার অল্টারনেটিভ এটা সাপোর্টিভ সিস্টেম হতে পারে যে অন্য কোনো পত্রিকাকে আহ সমানভাবে জনগণ সাপোর্ট করে, মানুষজন সাপোর্ট করে ওটার প্যারালাল বানানো। তাহলে ওরা যা করবে, ওরা যা বলবে তার একটা হচ্ছে, ওরা একটা ন্যারেটিভ তৈরি করবে, বাট অল্টারনেটিভ ন্যারেটিভ আরো অন্য কোনো মিডিয়া থেকে আসলে তখন মানুষজন সেটাকে আহ মানে প্রচার প্রসার করাটা সুবিধা হবে। আহ, তো আমার মনে হয় যে এইভাবে, এই যে মাহাদি ভাই যেটা বলছে যে কোনো মিডিয়াতে বলে দেওয়া বা কোনো কোনো নিউজ হাউসকে এটা দিয়ে দিলে, বাট আদৌ কি, আমার কোশ্চেন এটা যে আপনার কাছে আদৌ কি এটার কোনো সফট কপি কারো কাছে আছে? আপনি যেটা বললেন, আমার মনে হয় মানুষ তো এগুলো মানে ডিস্ট্রয় করে ফেলে, বাট কোথাও তো থাকারই কথা কোনো সফট কপি কারো কাছে। কি মনে হয় আপনার? অ্যাকচুয়ালি সফট কপি আছে কিছু মানুষের কাছে যারা ওই সময় ইনভেস্টিগেশনে জড়িত ছিল। কয়েকজনের সাথে আমি নিজে কথা বলেছি, এবং সবচেয়ে অ্যামেজিং হচ্ছে তারা এখনো বিশ্বাস করে যে ইটস নট দ্য রাইট টাইম। মানে আমরা দেশ স্বাধীন ও, করে ফেলছি, কিন্তু ওকে। স্টিল ইটস নট দ্য রাইট টাইম, বিকজ গোয়েন্দা সংস্থার ইম্পর্টেন্স লোকগুলো এখনো অনেককেই এই প্রেসিডেন্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকার চেঞ্জ করেনি। এবং আমি আমার প্রতিটা ভিডিওতেই বলেছি যে স্টিল জেনারেল ওয়াকারুজ্জামান, 98 জিওসি, বিজিবির চিফ, ডিজিএফআই, ঢাকার ব্রিগেড কমান্ডার, এগুলো সবগুলো কিন্তু সব মানে ফ্যাসিস্ট হাসিনার লোক বসে আছে। হ্যাঁ, Just, এটাও সারপ্রাইজিং না ভাই? এটা কেন আপনারা সব বারবার বলতেছেন কিন্তু এটার কোনো চেঞ্জ হচ্ছে না? একটা সিস্টেমটাকে চেঞ্জ করা কি এতই ডিফিকাল্ট? আমরা ওই ডিফেন্স লাইনের লোক না, কোনো কিছু বুঝিও না, আমরা খুবই জেনারেল জিনিসপত্র বুঝি, কিন্তু আহ, যেটা বুঝতেছি যে এটা কি খুবই বেশি ডিফিকাল্ট যে এই লোকগুলোকে সরায় দেওয়া দেশের আহ, মানে এটা লিটল বিট correct. ফ্রাস্ট্রেটিং, আমি লিটল আমি বিট আমার ফ্রাস্ট্রেটিং। অ্যানালাইসিসটা বলতে পারি, বা মানে এটা তো সরকারের ডিসিশন, সরকার কি করবে। আর সরকার জি। না কিছু করলে তো আমার কিছু করার নেই। বাট আমার হ্যাঁ, যে অ্যানালাইসিস, আমি এটা চোখ বন্ধ করে বলতে পারি, এই লোকগুলোকে চেঞ্জ করে দিলে মানে ফিউচারের দেশের ভিতরে ভারতের অ্যানার্কি করার চেষ্টা, এগুলা জাস্ট 80% কমে যাবে, 80% কমে যাবে। না, আমার হিসেবে হচ্ছে গভর্নমেন্ট তো যেহেতু আমরা একটা রেভলিউশন, রেভলিউশন সেমি রেভলিউশন অ্যাকচুয়ালি আপরাইজিং হয়েছে। আর বেসিক্যালি একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আপনি এমন না যে আপনি আওয়ামী লীগের বা হাসিনার সবাইকে আপনি ধরবেন। তো কারণ তো সেটার কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল না। সেভাবে হইলে তখন হাসিনার পক্ষের লোক অনেকে ডিসপারেট হইতো, আরো বেশি গোলাগুলি হইতো। সো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে মোটামুটি আমরা বাছাই দিব, বেশিরভাগ লোককে দুই একটাকে ধরবে হয়তোবা, যেটা করতেছে আর কি, বা মানে টপ লিডারশিপের কিছু ধরবে। কারণ আর্মির মধ্যে এত বড় পার্চ মনে হয় করতে পারবে না, বা মানে করার কথা ছিল না। স্পেশালি যখন আপনার জেনারেল ওয়াকার হয়েছেন, উনি তো প্রো আওয়ামী লীগার ছিলেনই দেখে ওনাকে জেনারেল বানানো হয়েছে। সো ওইটা হবে না। বাট এখন আর্মিও বাধ্য, বা সবাই তো এখন মানে কম বেশি এন্টি ইন্ডিয়ান মানে লাইনে আসছে। তো এইখানে যদি আপনারা ওই যে যে ভিডিওগুলো, আমি ওগুলো ফেসবুকেও তো একবার আসছিল, এরকম দুই একটা আসছে। বাট কোন একটা মিডিয়া ব্লিজ বানায় যে এটা পুশ করা ওইদিকে আর কি, যে দেখেন এটা নিয়ে একটা ব্যাপার আছে, এবং এটা একটা, আমি বুঝতেছি না কিভাবে এটা মানে এন্টি ইন্ডিয়ান সাথে এটা সমস্যা হবে। অন্য অন্য পার্টটা বাদ দিক, বাংলাদেশে যে অনেকে হয়তো ইন্ডিয়ার এজেন্ট যারা ছিল, যারা জড়িত ছিল, সেটা আপাতত এটা না ফোকাস করে এবারে ইন্ডিয়ার পার্টটা, যেটা যেখানে ইন্ডিয়ার সরাসরি জড়িত ছিল, সেইটা তো এটার সাথে খুবই অ্যালাইন হয় আর কি, বর্তমান যে মানে আমাদের মনোভাব আর কি। আর অফকোর্স, যে অফকোর্স, বাট এই যে গভর্নমেন্ট চাচ্ছে, জিনিস চাচ্ছে, যে মেটেরিয়াল চাচ্ছে, যেটাতে তারা আর কি ইন্ডিয়ার একটু ইন্টারন্যাশনাল ধরতে পারে কিছু কিছু। তো এটা তো খুব ভালো একটা জিনিস। কারেক্ট, অ্যাকচুয়ালি পুশটা মানে আমরা যেটা করব, যেটা মেজর সিনহার কেসে আমরা করেছিলাম, বাট এই আওয়ার ইলেকশনটা হয়ে যাওয়ার পরে হুম। নতুন ইলেক্টেড যারা হবে তাদের দিয়ে পুশ করার আমার একটা প্ল্যান আছে। এবং অলরেডি আমি ইনসাইড ক্যাম্পেইন যেটা করতেছি যে আমরা তাদেরকে নির্বাচিত করব যারা গ্যারান্টি দিবে যে দে উইল পারসু টিল লাস্ট অ্যাবাউট দ্য বিডিআর পিলখানা কেস। এটা আর কি। তো আমার মনে এক্স্যাক্টলি। হয় এটা এই জিনিসটা হবে। এবং অ্যাট প্রেজেন্ট যেটা মানে আমরা যদিও বলতেছি জেনারেল ওয়াকারুজ্জামান যারা গুম খুন বা এই ধরনের ক্যাপিটাল ক্রাইমের সাথে জড়িত তাদেরকে কিছু করতেছে না, বাট সবচেয়ে গুড নিউজ হচ্ছে যে এখন যে গুম বিষয়ক যে কমিশনটা হয়েছে, দে আর ডুইং ফ্যান্টাস্টিক জব। আমি এখন পর্যন্ত যেটা জেনেছি, আহ, তারা ইভেন যে প্রথমে 22 জনের লিস্ট যেটা বের করেছে, এটার মধ্যে কিন্তু সার্ভিং অফিসার আছে অনেক। এবং এর মধ্যে কিন্তু একটা মানে উনি এতদিন বলেছেন যে কারোর বিরুদ্ধে যদি প্রমাণ থাকে তাহলে উনি ব্যবস্থা নেবেন। উনি ব্যবস্থা নেন না দেখেই কিন্তু এখন গুম কমিশন কিন্তু খুব স্ট্রংলি মানে ওই এভিডেন্স সহ যাদেরকে পেয়েছে তাদের 22 জনের নাম তাড়াতাড়ি করে তারা বের করে দিয়েছে।
এবং ফিউচারে এই লিস্টটা বাড়বে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অ্যাজ এন এক্স মিলিটারি, যে বাংলাদেশ সেনাবাহিনীর যে গৌরবোজ্জ্বল একটা অতীত আছে, এই অতীতে আমরা ফিরে যেতে চাই, এবং অতীতে ফিরে যেতে হলে আমাদেরকে এমন একটা সিচুয়েশন করতে হবে, এই এতদিন যারা গুম খুন বা অন্যান্যের সাথে জড়িত ছিল যারা, এই জিনিসগুলো আমি মনে করি যে আহ, তাদেরকে যদি আমরা শাস্তির আওতায় না আনতে পারি, শাস্তির আওতায় যদি না আনতে পারি, তাহলে ফিউচারে যিনি আবার নির্বাচিত হয়ে যদি কেউ প্রধানমন্ত্রী হয়ে যদি আবার এই জিয়াউল হাসান টাইপ আরেকজন জেনারেলকে বা লেফটেন্যান্ট কর্নেল ইয়াকে ডেকে যদি বলেন যে এরা আমার সরকারের বিরোধিতা করতেছে, এদেরকে গুম করে ফেলো, ইয়া করে ফেলো, তখন তারা তো এখানে একটা উদাহরণ হবে যে গুম করে ফেললেও বেঁচে থাকা যায়, মানে ইয়া হয় না। এই এক্সাম্পলটা যেন না হয়, এই জন্য আমি অ্যাকচুয়ালি ব্যাঙ্গিং অন দিস পয়েন্ট। আহ, এই মুহূর্তে যে সমস্ত গোয়েন্দা সংস্থারা যে সমস্ত কাজ করতেছে, আমি অ্যাকচুয়ালি তথ্যটা মাল্টিপল সোর্স থেকে কনফার্ম করে এখানেই ফার্স্ট টাইম বলতেছি, আমার লাইভে এটা এখনো বলি নাই। সেটা হচ্ছে ডিজিএফআই তে আমরা সবাই জানি আয়নাঘরটা অ্যাকচুয়ালি জয়েন্ট ইন্টারগেশন সেল। এই জয়েন্ট ইন্টারগেশন সেলে আমরা কয়েকদিন আগে যে মেজর জেনারেল ফয়েজ ছিল ওখানে, আহ, এবং সে প্রমোশন পেয়ে চলে গেছে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে। সে থাকা অবস্থায় গুম খুনের সাথে জড়িত যে সমস্ত ডকুমেন্টেশন ছিল সব 100% পড়াই দিছে উনি। বাট উনি জিনিসটা বুঝতে পারেন নাই যে আহ, আগে এর আগে যেটা হইতো বিএনপির আমলে চেঞ্জ হলো, আওয়ামী লীগের আমলে আগের পুরানো নথি চেঞ্জ করতো, বাট এর আগে কখনো কেউ গুম খুনের সাথে জড়িত ছিল না। এই যে জিনিসটা হলো, এটা হচ্ছে একটা ক্যাপিটাল ক্রাইমের সাথে জড়িত। গুম খুনের এভিডেন্স ধ্বংস করা এটা একটা ইকুয়ালি, আমি যতটুকু জানি না, আমি লয়ের লোক না, কিন্তু আমি মনে করি এটা ইকুয়ালি পানিশমেন্ট, মানে এভিডেন্স টেম্পারিং করা। হ্যাঁ, এবং সেই ক্লজে আমি মনে করতেছি লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ উইল বি কট। কারণ উনি যেটা করেছেন, উনি যে এভিডেন্স গুলো পুড়িয়ে দিয়েছেন। নর্মালি জয়েন্ট ইন্টারগ্রেশন সেলটা কি হইতো, এটা হচ্ছে এনএসআই কাউকে অ্যারেস্ট করলো, চাচ্ছে না তাকে পাবলিক করতে, তাকে আইনে যে ডিজিএফআই এই জয়েন্ট ইন্টারগ্রেশন সেল দিয়ে দিল। পুলিশ, র্যাব বা অন্যান্য সংস্থা যারা মনে করে যে তারা আওয়ামী লীগের জন্য থ্রেট, তাদেরকে এনে এখানে দেওয়ার পরে তাদেরকে এখানে কিন্তু একটা সিস্টেম ছিল, একজন ডাক্তার নিয়মিত ভাবে দেখতো, সিকিউরিটি ওখানে কারা কারা সিকিউরিটি গার্ড ছিল, তাদের রোস্টার ছিল, আহ, ওই জিনিসগুলো ছিল। তারপরে কারা কারা ছিল, কখন কাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো সব ডকুমেন্ট যেগুলো ছিল পড়াই দিছে। এই পড়াই দেওয়ার ফলে যেটা হবে, এখন এই গুম খুনের তো এভিডেন্স অলরেডি জেনারেল হামিদ ওই গম কমিশনে বলেছে যে এখানে জয়েন্ট ইন্টারোগেশন একটা আয়নাঘর যেটা ছিল ওটার ব্যাপারে উনি স্টেটমেন্ট দিয়েছে, আরো একজন দিয়েছে। এখন অন গ্রাউন্ডে গিয়ে দেখতেছে কোনো কিছু নাই, কে পড়াইছে সবাই তো বলবে এখন জেনারেল ফয়েজের আমলে এটা পড়ানো হয়েছে। এবং এটা অ্যাকচুয়ালি আমি বলবো এটা মানে মিস ম্যানেজমেন্ট। এবং এই জিনিসটা আমি মনে করি যে ফিউচারে এটা গুমখুম কমিশনের ইনভেস্টিগেশনে কিন্তু চলে আসবে, যে এখন যেটা হবে, যারা র্যাব, ডিজিএফআই অন্যান্য জায়গা থেকে ইনফরমেশন মানে অ্যারেস্ট করে নিয়ে দিয়েছিল, তাদের কিন্তু কোনো রেকর্ড থাকতেছে না, কেউ যদি মৌখিকভাবে কনফার্ম না করে। এখন যাদের আন্ডারে ছিল সিটিআইবি ডিজিএফআই একটা বড় অর্গানাইজেশন, একটা বড় একটা ডাইরেক্টরেট, এখানে যারা আছে 100% লোক কট হবে ফর জেনারেল ফয়েজ। সো আমি ফাইনালি আর কি বলবো যে আমাদের আমি এখনো মনে করি যে জেনারেল ওয়াকার যদি টাইম মতো ঠিক ডিসিশনটা নিতেন, তাহলে এই মেস আপ গুলো হতো না। এবং ফিউচারে আমরা আরো দেখবো যে এই 22 জনের পরে আরো লোকজনের নাম আসছে। এবং আমি স্ট্রংলি মনে করি যারা সেনাবাহিনীর সেই পুরোনো ঐতিহ্য, স্ট্রেংথটা ফিরিয়ে আনার জন্য যারা এই গুম খুনের মতো ক্যাপিটাল পানিশমেন্ট করছে, তাদের 100% শাস্তি হওয়া উচিত। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। সো আমাদের আসলে টাইম লিমিটেশনের কারণে অনেক বড় একটা এজেন্ডা কভার করার ইচ্ছা আছে। সো আমরা লেটস গেট টু দ্য নেক্সট কোয়েশ্চেন। সো সেই জুলাই বিপ্লব থেকে শুরু করে আহ, এই রিসেন্ট পর্যন্ত, যে জুলাই বিপ্লব হলো, তারপর তত্ত্বাবধায়ক সরকার আহ, আহ, ক্ষমতা নিল। সো এখানে ডক্টর আসিফ নজরুলের ভূমিকা কি ছিল এই সিচুয়েশনের বিফোরে, এবং এই সিচুয়েশনের পরবর্তী তার ভূমিকা কি? এবং একই সাথে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, যিনি ইন্টারনাল অ্যাডভাইজরি মিনিস্ট্রিতে আছেন এখন, তার ভূমিকায় বা কতটুকু আমি বলবো যে রিসেন্ট পরিস্থিতিকে সাহায্য করতেছে, তো এই ব্যাপারে যদি কিছু বলেন। মানে সব কোশ্চেন কি আমার কাছে? আমি তো ভাবতেছিলাম যে সবার আলোচনা শুনবো, তারপরে হয়তো দু একটা না, রিমার্ক আপনাকে করবো। আপনাকে আপনাকে দিয়ে শুরু হোক, তারপরে যে আচ্ছা কেউ আচ্ছা, ঠিক জাম্পিং আছে। করতে পারে আর কি। আমি অ্যাকচুয়ালি ডক্টর আসিফ নজরুলের যে আহ, আগের মানে বিপ্লবের পরবর্তী যে তার রোলটা ছিল, এটার সাথে
পরবর্তী রোলের সাথে আমি মিল খুঁজে পাচ্ছি না। তবে লাস্ট 1 সপ্তাহ ধরে আহ, তার রোলটা একটু চেঞ্জ হয়েছে বলে আমি মনে করি। এটাতে আমি আমার পার্সোনাল মতামত যেটা, আমরা আমরা সবাই ইলিয়াস হোসেনের ভিডিওটা দেখেছি। এটা ইলিয়াস হোসেন মানে কিছু তথ্যের সাথে আনসাপোর্টেড তথ্য মিক্স করে যেটা করছে, ওনাকে একটা দায় মুক্তি দেওয়া হয়ে গেছে আমি মনে করি আর কি। যেমন স্পেসিফিকলি আমি বলতে চাই যে, আচ্ছা, আপনি ওই দিন ক্যান্টনমেন্টে গেলেন জেনারেল হামিদের সাথে, এই ব্যাপারে কিছু বলেন। এটা কিন্তু মানে, কারণ জেনারেল হামিদের সাথে তার ফ্রেন্ডশিপ আছে, এটা আমি মাল্টিপল সোর্স থেকে কনফার্ম করা। এবং আমি এটাও কনফার্ম মানে ইলিয়াস হোসেনের ভিডিওটা দেওয়ার পর আমি ওইটাও কনফার্ম করেছি যে উনি কি অ্যাকচুয়ালি 3 এবং 4 তারিখে ক্যান্টনমেন্টে ছিলেন কিনা। আমি অ্যাকচুয়ালি তার ফোন কল রেকর্ড দেখেছি, তার অবস্থানটা ক্যান্টনমেন্টে ছিল না। সো এখানে আমি কনফার্ম করে বলতে পারি যে ছিল না, যার ফলে হয় কি, আহ, আমি স্ট্রংলি মানে ইলিয়াসের ওই থিওরিটা বিশ্বাস করি যে এখানে হামিদ স্যারের সাথে মিলা যদি যায়, তার মানে হচ্ছে ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়ন করতেছে। আইদার উনি আহ, আমি উনাকে সরাসরি ইন্ডিয়ান এজেন্ট বলবো না, কিন্তু হি ইজ সামহাও ইনফ্লুয়েন্সড বাই দেম, এটা বলবো। আর জেনারেল জাহাঙ্গীরের কথা যেটা বলবো, উনি পার্সোনালি আমি বলবো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ম্যানেজ করার জন্য মানে একটু মানে স্ট্রং ক্যারেক্টার দরকার কি। উনি অ্যাকচুয়ালি কথাবার্তাতে অলরেডি প্রুভ করেছেন, উনি খুব মানে আহ, ভিজা ভিজা টাইপ কথাবার্তা বলেন, যেটা হ্যাঁ, হ্যাঁ, মানে বেশ এত ফ্লেক্সিবল আর কি। স্ট্রংলি বলেন না। আবার আমার আহ, ব্রিগেডিয়ার সাখাওয়াতকে ভালো লাগছিল শুরু মানে ওই সময়টায় যখন উনি ছিলেন, ছিলেন, কিন্তু তিনি ভারতের পক্ষে একটা কয়েকটা কথা স্টেটমেন্ট বলে দিয়ে ফেলছে। হ্যাঁ, বলেছেন। দ্যাট মিনস হ্যাঁ। এটা এটা কিন্তু উনি বলেছেন বললে হবে না, এটা হুম, কেউ তাকে দিয়ে প্রেসার দিয়ে বলা আছে। উনার উনার ইন্টেলিজেন্স লেভেল ওই লেভেলের না যে উনি এটা হুম, কথা বললে যে রিপারকেশন হবে উনি জানেন না। উনি জানেন, বাট স্টিল আমি যেটা বিশ্বাস করি উনাকে হুম, প্রেসার দিয়ে এই জিনিসটা বলা হয়েছে যে মানে আওয়ামী লীগকে সিচুয়েশনটাকে ইজ করার জন্য। হুম, অ্যাকচুয়ালি মানে এখন আমার কাছে মনে হচ্ছে যদি শ্রীলঙ্কার মতো যদি রাস্তাতে এদেরকে ধরে ধরে ন্যাংটা টাটা করতো, হুম। তাহলে আর এই সিচুয়েশনটা হইতো না। এখন ওগুলা তো আমরা সবাই সুশীল হয়ে গেছি। সুশীল হয়ে যাওয়ার পরে এখন আর মানে ওই জিনিসটা নিয়ে এখন সবাই এখন এখন আওয়ামী লীগ আবার আসতে পারে এই ধরনের কথাবার্তা কেউ বলার সাহস পাইতেছে এই বাংলা ইয়াতে। আর থ্যাংক ইউ। রিসেন্টলি যে মানে রিসেন্টলি না, শুরু থেকেই বিএনপির যে অ্যাকশন গুলো আমরা দেখতেছি, আমরা আমরা কেউই কিন্তু স্যাটিসফাইড না, কারণ আমরা ভাবছি যে আওয়ামী লীগ যখন থাকবে না, বিএনপি আসুক, ভালোভাবে আসুক, বাট স্পেশালি যে মির্জা ফখরুলের স্টেটমেন্ট গুলা, ইট ডাজন্ট শো ভেরি গুড সাইন অ্যাজ আ পলিটিক্যাল পার্টি। হ্যাঁ, এই এই কোশ্চেনটা আমরা হচ্ছে মাহফুজকে দিয়ে শুরু করি, কারণ ও এই জিনিসগুলো বেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তো মাহফুজ কোশ্চেন হচ্ছে যে বিএনপির যে রিসেন্ট রোল আমরা দেখতে পাচ্ছি, তো এই রিসেন্ট রোল দেশের চেঞ্জে কতটুকু ভূমিকা রাখতেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা ইন্ডিয়া বিরোধী কথা বলতেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে তারা ইন্ডিয়ার পক্ষে কথা বলতেছে। সো এইটার কারণটা কি? আর বর্তমানে বিএনপির যে দুইজন শীর্ষ স্থানীয় নেতৃত্ব দেখা যাচ্ছে, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক আহমেদ, তো তাদের মধ্যে কি কোনো কনফ্লিক্ট আছে কিনা? কারণ তাদের দুইজনের পার্সপেক্টিভ মাঝে মাঝে দেখা যাচ্ছে ভিন্ন, একজন ইন্ডিয়া পক্ষ, আরেকজন গভীরভাবে ইন্ডিয়া বিরুদ্ধ, রাইট ফ্রম দ্য বিগিনিং। আচ্ছা, বেশ লম্বা প্রশ্ন। থ্যাংক ইউ ভাইয়া আমার কাছে প্রশ্ন করার জন্য। প্রথম কথা হচ্ছে যে মানে আমরা যদি 2000, স্পেশালি 2014 পর থেকে দেখি, বিএনপি কন্টিনিউয়াসলি মানে একদম সরকারকে টপল করার খুব কাছাকাছি যেও সেই সময় করতে পারেনি। এরপরে আসলে বিএনপি অলওয়েজ ব্যাক ফুটে ছিল, মানে কখনোই মানে রাষ্ট্র ক্ষমতা দখল করার মতো অবস্থায় আন্দোলন সংগ্রাম নিয়ে যেতে পারেনি। তো সর্বশেষ আপনার বিএনপি যখন এখন আহ, একটা ভালো অবস্থায় আছে ছাত্র আন্দোলনের পরে, তো তখন আপনার এই এখন আমি মনে করি যে বিগত সরকারের যে প্রোপাগান্ডা গুলো ছিল যে তারেক রহমানের সাথে মির্জা ফখরুল স্যারের একটা গন্ডগোল বা সমস্যা, এই জিনিসগুলাই ওই পক্ষদেরই একটা আহ, মানে প্রোপাগান্ডা বা ওই রকম বলে আমি মনে করি। এটা একটা অ্যান্সার। আর আরেকটা কি কোশ্চেন ছিল ভাইয়া? আরেকটা ছিল যে ইন্ডিয়া বিরোধী, মানে মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ও, কিছু কিছু বক্তব্যে দেখা গেছে যে ইন্ডিয়া বিরোধী না গভীরভাবে, কিন্তু তারেক মানে রহমানের ইন্ডিয়ার সাথে একটু ফ্রেন্ডলি টাইপের, মানে খুব একটা ইন্ডিয়ার সাথে একটু ক্লাসে না ফ্রেন্ডলি, যাওয়া। কিন্তু তারেক না এটা, রহমানের বক্তব্যগুলো বরাবরই ইন্ডিয়া হ্যাঁ বিরোধী আর কি। হ্যাঁ হ্যাঁ, না এটা এটা
যেটা ছিল যে ইন্ডিয়া মানে আমাদের একদম বিগত সরকারের আমাদের মানে মননে মগজে একদম এটা খুব গভীর ভাবে গেঁথে গেছে যে ইন্ডিয়ার সাথে আমরা পারবো না, তো আমাদেরকে ইন্ডিয়ার সাথে মানে মানে একটা মানে কিছুটা উইক পজিশনে হয়ে হলেও আমাদের একটা মানে সেইভাবে আমাদের সবকিছু রাজনীতি পরিচালনা করা উচিত। এবং এই এই আওয়ামী লীগের অতি ভারত প্রীতির কারণে সেটার ইনফ্লুয়েন্স বিএনপির মধ্যেও ছিল। কিন্তু যখন ছাত্র আহ, বৈষম্য আন্দোলনের পরে যখন পরিস্থিতি চেঞ্জ হয় এবং বিগত আওয়ামী লীগ সরকারের যে ব্যর্থহীন মানে সমর্থন ভারতের কাছ থেকে, সেই কারণে ভারত সরকারের প্রতি বাংলাদেশের জনগণের যে মনোভাব মানে তাদের বিরোধী যে মনোভাব, সেটাকে আমি মনে করি বিএনপি খুব কারেক্টলি রিয়ালাইজ করতে পেরেছে রিসেন্ট পাস্ট ফিউ উইকস। এবং বর্তমানে বিএনপির যে ভারত বিরোধী বলবো না, বাংলাদেশের পক্ষের যে মানে খুবই কঠিনভাবে তারা যে পক্ষ অবস্থান করেছে, এটা আমি মনে করি যে রাজনৈতিকভাবে বিএনপি একটা সঠিক আহ, অ- অবস্থান নিয়েছে। আর একটা মানে আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে যে বিএনপির শীর্ষস্থানীয় দুজন নেতা যে এখন আছেন, ও জি তাদের জি মধ্যে হ্যাঁ। তো ইন্টারনালি মানে মতবাদের দিক থেকে কোনো পার্থক্য বা কোনো ক্ল্যাশ আছে কিনা? আমি যেটা মনে আমি আসলে খুবই মানে আমি যেটা দেখি, আমরা সবাই যেটা দেখি আমিও সেটাই দেখি। আমি একজন ক্ষুদ্র সমর্থক দলের, আমি এমন কোনো মানে ইয়া নাই, তবে আমি একজন মানে সমর্থক এবং একজন রাজনীতির প্রতি আগ্রহী ব্যক্তি হিসেবে আমি যেটা মনে করি যে আমি মনে করি মির্জা ফখরুল ইজ ডেফিনেটলি উনি ইজ মোর কমফোর্টেবল উইথ ডুইং পলিটিক্স উইথ ম্যাডাম খালেদা জিয়া কম্পেয়ার টু, এটা এটা উনাদের বয়সের কারণে হোক, উনাদের রাজনৈতিক ক্যারিয়ারের কারণে হোক, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এখানে কোনো অস্বাভাবিক কোনো ব্যাপার আছে বলে আমি মনে করি না। তবে আমি যেটা মনে করি যে হ্যাঁ, যেটা এখন যে কারণে তিনারা ইংল্যান্ডে মির্জা ফখরুল স্যার তারেক রহমান সাহেবের সাথে দেখা করছেন, আমার ধারণা তারেক রহমান সাহেব খুব শীঘ্রই দেশে ফিরবেন। তো উনার ফিরার পূর্বে মানে বাংলাদেশের পার্সপেক্টিভে রাজনৈতিক পরিস্থিতি, কারণ তারেক রহমান সাহেবের যে মানে ওয়েট অ্যাজ এ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক যে শূন্যতা, তো সেইখানে স্পেশালি মানে আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগের কোনো, সেইখানে তারেক রহমানের বাংলাদেশে ফেরাটা একটা বিরাট ব্যাপার। তো সেটা ম্যানেজমেন্টেও একটা বিরাট ব্যাপার। আমি মনে করি সেই বিষয়ে আশয় নিয়ে আলোচনা করার জন্যই এবং আরো আদার্স লিগাল অ্যান্ড আপনার যে অ্যাফেয়ার্স আছে উনার কেস টেস এগুলোর জন্য হয়তো বা দুজন শীর্ষ নেতা এনারা বৈঠক করছেন বা এইসব। এখানে আমি একটা কিছু জিনিস ইন্টারাপ্ট করি। আপনি তো যেহেতু আর্মিতে ছিলেন, তো আর্মির সাথে তো আপনি জানেন বিএনপি একসময় খুব ভালো রিলেশন ছিল আর কি, মুস্তাফিজ ভাইকে বলতেছি আর কি। আচ্ছা। সো এদের মধ্যে তো ডিসকানেক্ট হয়েছেই, কারণ বিএনপি আমি অনেক আগেও ওদের সাথে কথা হয়েছে। আমি বলছিলাম যে আপনাদের সাথে কানেকশন কি, আপনারা যে এই রাস্তায় নামতে যাচ্ছেন, যে 2013-র দিকে বলতেছি আর কি বা 2014-র দিকে, তো আপনি তো শুধু রাস্তায় পুশ যতই করেন না কেন, এন্ড অফ দ্য ডে তো আপনার কিছু গান সাপোর্ট লাগবেই, মানে সামহাও আর্মি থেকে বলতে হবে কারো যে এনাফ, আমরা তোমাদের এবারও যেটা হয়েছে আর কি, এন্ড অফ দ্য ডেতে সে মানে 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 ফোর্স মানে মুভ করতে হবে, যারা বলবে যে না আমরা এখন যে এক্সিস্টিং গভর্নমেন্ট আছে তার সাথে থাকবো না। তো বিএনপির যে ডিসকানেকশনটা হয়েছে প্রবাবলি এটা একটা স্ট্র্যাটেজিক হইতে পারে বা কিছু মানে তারেক জিয়া অনেক আগের থেকে হয়তো বা চাইতেছিল না আগের মতো বা স্ট্রং হয় নাই বন্ডিংটা আগের মতো যেরকম শুরুর দিকে ছিল 80s-এর দিকে। তো আপনারা কি নতুন করে রিভাইভ করার কোনো প্ল্যান আছে কিনা? কারণ যারা আপনারা ডানপন্থী, আমি বলতেছি না বা ডানপন্থী বা লেফট রাইট যেটাই হোক না কেন, যে আর্মির থেকে কোনো অ্যাটেম্প্ট হবে কিনা যে বিএনপির সাথে কানেকশন করা, এবং বিএনপিও ডেফিনেটলি পজিটিভলি এটা করা উচিত, যে আপনারা সিম্পলি একটা উইং করতে পারেন, মানে যেটা আর কি বিএনপির সাপোর্টে, এরকম কোনো প্ল্যান আছে কিনা? না মানে মানে আর্মির কি প্ল্যান আছে ওটা তো আমি এখন ডিটেল অবস্থাতে বলতে পারবো না, বাট একটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি সেনাবাহিনীতে কমিশন পাওয়ার পর থেকেই আমি ইন জেনারেল মিলিটারির ভিতরে এন্টি আওয়ামী লীগ অ্যাটিচিউডটা আমি দেখেছি। এটার কারণটা হচ্ছে বিকজ ওদের একটা ভারত প্রীতি হচ্ছে একটা প্রধান কাজ, যেহেতু তারা ভারত প্রীতি তাদের ভিতরে আছে এই দলটার ভিতরে, এই জন্য আর্মি এই জিনিসটাকে দেখতো না। কিন্তু এই জিনিসটা ফাইনালি 2000 মানে 9 ইলেকশনের পরে তারা পুরোটাই দাওয়ার গুড়িটা উল্টায় দিতে পারছে বিকজ অফ আমাদের কিছু উচ্চভিলাষী আর্মি অফিসারের জন্য। বাট আমি এটাও মনে করি যে
বিএনপি পন্থী বলবো না সেনাবাহিনী, বাট তাদের যে মতামতের সাথে যে মিল আছে এইটা মানে বিএনপি ক্যাপিটালাইজ করতে বরাবরই ব্যর্থ হয়েছে। হুম। বরাবরই মানে আমি বলবো যে ওভার কনফিডেন্স মেবি বরাবরই ব্যর্থ হয়েছে। আমি জানি না অ্যাট প্রেজেন্ট আমি বিএনপির ভিতরে কি হচ্ছে আমি জানি না, বাট আমি মানে বিএনপির ভিতরেই মানে মিলিটারি যারা আছে তাদের মধ্যে মানে আহ, মানে তাদের মধ্যে আমি ঐক্যর অভাব দেখেছি। ঐক্যর অভাব আমার কাছে মনে হয়েছে যে ঐক্যর অভাব কিছুটা আছে। বাট এট দ্য এন্ড যে আমরা সবাই জানি বিএনপির নেতা সালাউদ্দিনকে ভারতে নিয়ে গিয়েছিল। তো ভারতে যদি নিয়ে যাওয়া হয়ে থাকে, তাকে যখন ফেরত দিয়েছে, আমরা তার স্টেটমেন্ট এখন ক্লিয়ারলি বুঝতে পারছি তাকে ওখানে কিছু একটা মগজ ধোলাই কিছু একটা দেওয়া হয়েছে। এবং এটা বিএনপির থিঙ্ক ট্যাঙ্কদের বোঝা উচিত, এবং আমি মনে করি তাকে সামনে আনা উচিত নয়। এবং এট প্রেজেন্ট যে সিচুয়েশনটা আছে বিএনপি, আমি মনে করি লেটলি এখন ভালোভাবে তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশের সেন্টিমেন্টটা হচ্ছে পুরা এন্টি ইন্ডিয়া। এখানে দেখতে হবে যে তাদেরকে রিয়েলাইজ করতে হবে যে তারা এই গত 15 বছরে বিএনপিকে বিন্দুমাত্র ছাড় দেয় নাই। এখন হঠাৎ করে কেন বিএনপির দিকে তারা ছাড় দিবে? এখন আমরা এই যে হর্ষবর্ধন সিংলার যে বক্তব্যটা আমি যেটা রেফার করলাম আমার ওয়ালে আছে কিছুদিন আগের, ওখানেও কিন্তু তারা বলেছে যে বিএনপির সাথেও তাদের ভালো রিলেশন আছে। হ্যাঁ, কিন্তু এই গত 15-16 বছরে কিন্তু এটার কোনো নমুনা আমরা দেখি নাই। আমি যেটা মনে করি ওদের যে পররাষ্ট্র নীতি আছে এটার মধ্যে আমি জানি না, মানে বিএনপিরও একটা থিঙ্ক ট্যাঙ্ক থাকার কথা, থিঙ্ক ট্যাঙ্ক যারা এগুলো নিয়ে গবেষণা করবে। তা আমার গবেষণায় বলে যে ভারতের সাথে মানে সফট লাইনে কথা বলে ইউ ক্যানট গেইন এনিথিং, ইউ ক্যানট গেইন এনিথিং। নো। এবং অ্যাট প্রেজেন্ট যে আমাদের একটা আপার হ্যান্ড আছে যে তারা সিরিয়াসলি ব্যাকফুটিং এ আছে, এবং তারা এই যে তাদের মিডিয়াতে যে যে সমস্ত ক্যাম্পেইন চালাচ্ছে এবং এট দ্য এন্ড ইস আমি বলবো অলরেডি ফেইলিউর হয়েছে। এবং কারণ গোয়েন্দা সংস্থার একটা অংশ তারা দৃঢ় প্রতিজ্ঞ এই জিনিসটা মানে মানে কন্টেইন করার জন্য তারা ভারতকে আর দেশের ভিতরে এরকম অরাজকতা চালাইতে দিবে না। যদিও একটা পার্টি এখনো আছে যে তাদের সাথে যোগ সাজসে কাজ করতেছে। হুম। সো এই মুহূর্তে আমি মনে করি যে ভারতের প্রতি সফট হয়েও কোনো লাভ নাই। মানে তাদের কাছ থেকে সফট হয়ে কোনো কিছু গেইন করা যাবে না। তা আমি বিএনপির বর্তমান যে সিচুয়েশনটা আমি বলি যে বর্তমানে আহ, আহ, সামনে যদি একটা নির্বাচন হয়, আমি এখনো স্ট্রংলি বিশ্বাস করি জনগণ হয়তো বা বিএনপিকেই পাওয়ারে নিয়ে আসবে। কারণ আওয়ামী লীগের যে ভ্যাকুয়াম যেটা হয়েছে আমরা সবাই জানি যে আওয়ামী লীগ অ্যাকচুয়ালি কারা ভোট দিত আহ, আহ, মানে কত একটা 31% যে একটা হিসাব ছিল, এটা কিন্তু এখন মানে আমি মনে করি যে এটা লেস দেন 5%-এ চলে গেছে। তো এই সরকার যখন আসে, আমি প্রথমে আমার কাছে যেটা মনে হয়েছে যে ইভেন ছাত্ররাও এনটি বিএনপি, এই যে ছাত্ররা একটা নতুন দল করবে তাদের মধ্যে আমি এনটি বিএনপি অ্যাটিটিউড দেখেছি। কিন্তু আমি এবং এনটি অ্যাটিটিউড করে তারা কিছু কার্যক্রম যেটা করেছে আমি এটার ঘোর বিরোধী। আমি মনে করি যে আমাদের এখানে দেশে মানে তাহলে তো আমরা হচ্ছে আমেরিকা, ভারত বা এরা যে আমাদেরকে কন্ট্রোল করতে চায় কোনো পলিটিক্যাল পার্টির মাধ্যমে, তাহলে আমরা ওখানে চলে গেলাম। একটা দেশে যদি সঠিক গণতন্ত্র থাকে তাহলে কিন্তু আর আমাদেরকে ভারত, রাশিয়া, আমেরিকাকে তোয়াজ করতে হয় না। আমি চাই দেশের মধ্যে এই সিচুয়েশন যেটা হয়েছে এটাতে একটা পারফেক্ট গণতন্ত্র আসুক। পারফেক্ট গণতন্ত্র যদি আসে তাহলে আমাদের কখনো আহ এই বিদেশি শক্তিগুলার মানে চোখ রাঙানিকে পাত্তা দিতে হবে না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে বিজেপি, ভারতের বিজেপি এর আগের টার্মে যেরকম স্ট্রং ছিল এই টার্মে কিন্তু স্ট্রং না, কারণ তাদের নির্বাচনের মধ্যে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এবং এই এই কারণে ইয়াটা দুর্বল। তা আমি এখন মনে করি যে আমরা যেটা শুনেছি যে এনটিএমসি তারা ফোন কল রেকর্ড করে। হ্যাঁ, মানে এটার কাজ কিন্তু মানে আমাদের পলিটিশিয়ান যারা আছে বা ইম্পর্টেন্ট ডিফেন্স প্লাস হায়ারার্কি যারা আছে তাদের অ্যাকচুয়ালি মনিটর করা তাদেরকে, মানে কোনো যদি থাকে মনিটর করা যায় তারা তারা কোনোভাবে ফরেন ইনফ্লুয়েন্স হচ্ছে কিনা। বাট আমাদের মানে আনফর্চুনেটলি শেখ হাসিনা আমাদের এই সংস্থাগুলোকে এমন ভাবে নিয়ে গেছে, ভারতের আজ্ঞাবহ এমন ভাবে করেছে। সো তারা এখন ওদেরকে দেয় না, এরা হচ্ছে শুধু বিরোধী দল যারা আছে তাদেরকে মনিটর করে। সো ওই ওই পারপাসে যদি ওগুলা ইউজ হইতো যে তাদেরকে প্রোটেক্ট করা, তাদেরকে কোনো ফরেন ইনফ্লুয়েন্সের জন্য না হয়, এবং ফরেন ইনফ্লুয়েন্সে যদি থাকে তার বিরুদ্ধে স্ট্রিক্টলি ব্যবস্থা গ্রহণ করা।
হোয়ারেজ আমরা দেখতেছি যে লেফটেন্যান্ট জেনারেল মুজিব কনফার্ম হয়ে পালায় যাওয়ার পরেও তার ফ্যামিলি এখনো ক্যান্টনমেন্টের ভিতরে আছে। এখন এটাকে কোন মাপকাঠিতে ফেলা হবে আমি নিজেই কনফিউজড। সেম জিনিস হচ্ছে, আহ, আরো অনেক জিনিস আছে। আমি যারা ভারতের হয়ে কনফার্ম কাজ করছে ভারতের, এরকম লেফটেন্যান্ট জেনারেল শাহিনের সাথে অজিত দোভালের টেক্সট মেসেজ আদান প্রদান হয়েছে, কিন্তু উনাকে কে ধরবে? কেউ তো ধরতেছে না। ধরতেছে না কারণ জেনারেল মুজিব উনিও তো ভারতের অ্যাপয়েন্টি, এটা তো বলে লাভ নাই। কিন্তু প্রফেসর ইউনূস যদি এই মানে either General Walker will work as per his direction, otherwise he should be changed. একটা জিনিস বুঝতে হবে যে যতজন এখন পর্যন্ত মিলিটারি অ্যাডভাইজার করা হয়েছে সবাই জেনারেল ওয়াকারের অ্যাডভাইজার করা হয়েছে। এবং আমি যেটা শুনেছি অথেন্টিক সোর্স থেকে, জেনারেল হাফিজ, যে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ যে অ্যাডভাইজার করা হয়েছে, ডিফেন্স অ্যাডভাইজার, উনি যখন জেনারেল ওয়াকারকে ফোন করে কিছু একটা চেঞ্জ বা কোনো কিছু করতে বলে, পছন্দ না হলে ফোন নাকি রেখে দেয় জেনারেল ওয়াকার। সো এই সিচুয়েশন হলে তো মানে এই এরকম অ্যানার্কি তো সামনে চলতেই থাকবে। বাট আমি মনে করতেছি যে এই মিলিটারি এবং গোয়েন্দা সংস্থাগুলোকে চেঞ্জ না করাই এই দেশের বর্তমানে অ্যানার্কির কারণ। আর এখন কেউ এই যে কেউ যে এটা ইনভেস্টিগেট করবে, করতেছে না তো, কেউ কেউ ইনভেস্টিগেট করতেছে না কারা কারা ভারতের সাথে জড়িত। উল্টা তাদেরকে সেভ করার চেষ্টা করতেছে। বাট আমি স্টিল কনফিডেন্ট যে এই গুম কমিশন যে কাজটা করতেছে, তারা যদি সঠিকভাবে তার কাজটা করতে পারে তাহলে অনেকটা স্ট্রিমলাইন হয়ে যাবে। ধন্যবাদ। আচ্ছা, কর্নেল মুস্তাফিজ স্যারের কাছে আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল। সেটা Sure. হচ্ছে যে আপনার এই সরকারের ফল হওয়ার পরে, মানে পাস্ট রিজিম হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা রিজিমের ফল হওয়ার পরে, যে টপ প্রোফাইল হাই প্রোফাইল আওয়ামী লীগ এবং সরকারের ঘনিষ্ঠ লোকজন যারা আর্মি কাস্টাডিতে যারা ছিলেন, তাদেরকে যে তারা যে বাংলাদেশ ছেড়ে যেতে পারলো বা বিভিন্ন জায়গায় হাইড আউট যেতে পারলো, এবং আমরা বেশ কিছুদিন পরে খবরে দেখলাম যে মোহাম্মদ আরাফাত তথ্যমন্ত্রী, ওনার যে কুখ্যাত কর্মকাণ্ড আমরা সবাই জানি, তিনি, তারপর জনাব নওফেল থেকে শুরু করে আরো বিভিন্ন আওয়ামী লীগের যে বা বড় বড় লিডার যারা ছিলেন, যারা শোনা যায় যে যারা মিলিটারি কাস্টাডিতে ছিলেন ওই সময়, এই লোকগুলো যে, এবং পররাষ্ট্র মন্ত্রী সাবেক উনিও শুনেছিলাম আমরা, এনারা অ্যারেস্ট হয়েছে। তারপরে আমরা ওয়ান ফাইন মর্নিং জানি যে তারা এখন ইউরোপে বসে আছেন। তো এই যে এরা যে চলে যেতে পারলো, এরা কাদের সহায়তায় গেল, কেন গেল, বা কি, আপনি এটাকে কিভাবে দেখছেন? এটা খুব একটা রহস্যজনক কোনো কারণ নাই। এই কারণটা আমি স্পষ্টভাবে অনেকবারই অনেকবারই আমি ইয়াতে বলেছি। সেটা হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান আর ডিএজি বিজিবি যে আছে, জেনারেল আশরাফ, এদের জয়েন্ট ভেঞ্চারে এদেরকে বিভিন্ন বর্ডার দিয়ে পার করে দেওয়া হয়েছে। ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। এটার মধ্যে কোনো মানে কনস্পিরেসি থিওরি নাই। একদম অথেন্টিক সোর্স থেকে আমি যেটা জেনেছি, জাস্ট উনারা এটাকে পার করে দিচ্ছেন। এবং এই কারণেই ইনভেস্টিগেশনটা হচ্ছে না। আপনি এখন একটা দেখেন, এখনো আমরা ডিবেট করি যে শেখ হাসিনা কয়টার সময় প্লেনে উঠলো, কয়টার সময় ওখান থেকে ওখানে গেল, কোনটার সময় এখানে গেল। আচ্ছা, এই 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 জিনিসটা বের করা কি খুব একটা কঠিন কিছু? একদম না। এখন এটা হচ্ছে সরকারের এবং গোয়েন্দা সংস্থার ইচ্ছা। শেখ শেখ হাসিনা কি একটা মোবাইল ফোন ইউজ করতো না? সে মোবাইল ফোনের কি কল রেকর্ডটা পাওয়া যায় না? কল রেকর্ডটা অবশ্যই। পাওয়া গেলে কোন লোকেশন থেকে কখন করছিল এটা তো ইজিলি বাইর করা যায়। এখন কারা বাইর করতেছে না কেন? এই এখন সেনা প্রধান বলতেছে যে সেনা কখন শেখ হাসিনা গেছে উনি জানতেন না। রং। আর একটা স্যার, একটা সাপ্লিমেন্ট কোশ্চেন ছিল, আপনি কি মনে করেন না যে আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগের কর্মীবৃন্দ বা এদেরকে যথেষ্ট পরিমাণে এই সরকার, আমরা শুনেছিলাম যে পুলিশ সংস্কার হচ্ছে, তারপরে পুলিশ সংস্কারে কিছুটা ডিলে হওয়ার কারণে যৌথ বাহিনীও নাকি অভিযানে নেমেছিল আপনার ওই কুরবানি বা ঈদের, মানে রোজার ঈদের আশেপাশে এই সময়। তো আপনার কি, আপনি কি মনে করেন না যে এই যে আওয়ামী লীগের যারা, তাদের উপরে যে যথেষ্ট পরিমাণ অভিযান হচ্ছে না, বা তাদের গ্রাউন্ড লেভেলে বা টপ প্রোফাইলেও মানে কোনো দিকেই যে তাদেরকে যত মানে অন দা রান রাখা হচ্ছে না আওয়ামী লিডার্সদেরকে, এইটার কারণেই কি তারা এই আস্ফালন দেখাচ্ছে কিনা যে আমরা টেক ওভার করবো, বা বিভিন্ন জায়গায় তারা আমাদেরকে হুমকি দিচ্ছে? এত বড় হত্যাকাণ্ড, গণহত্যার করে পরে তারা এখন হুমকি দিচ্ছে যে আমরা আবার রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসবো। আপনি কি এটার সাথে এটার কোনো যোগ দেখেন কিনা? একদম ভালোভাবে যোগ সাজা আছে। আমি গ্রাউন্ড লেভেলে, ক্যাপ্টেন লেভেলে কয়েকজনের সাথে কথা বলছি। তারা বলছে যে তারা আওয়ামী লীগের নেতার বাসায় অস্ত্র আছে এবং অন্যান্য কিছু আছে, এরকম ইনফরমেশন পেয়ে অপারেশন করতে যাবে,
বাট তাদের বসরা তাদেরকে অপারেশন করতে দিচ্ছে না, ফ্রি হ্যান্ড কাজ করতে দিচ্ছে না, শুধু স্টেজ কিছু কাজকর্ম করতেছে। এতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত মানে ফ্রি উইল নিয়ে কাজ করার সিচুয়েশন তৈরি হয়নি। এবং এটা সেনাবাহিনীর জন্য হচ্ছে। সেনাবাহিনীর তো আমরা জানি যে যারা মিড লেভেল কমান্ড তারা এবং জুনিয়র লেভেল তারা তো সরাসরি ইয়ার সাথে জয়েন করেছে, মানে এই বিপ্লবের সাথে একতা ঘোষণা করেছে। সব লেভেলেই আস্তে আস্তে সবাই, কয়েকজন শুধু সিনিয়র অফিসার হার্ডলাইন ছিল, বাট ওই সিনিয়র অফিসার গুলো চেঞ্জ না হয় এখন পর্যন্ত তারা ওই লাইনেই আছে, এখন পর্যন্ত গ্রাউন্ডে কোনো চেঞ্জ হয় না। এই চেঞ্জটা আনার জন্য আমি বলবো প্রফেসর ইউনুসকে একটা অ্যাকশন যেতে হবে বা কোনো কিছু করতে হবে, সিম্পল। আদারওয়াইজ এটা চেঞ্জ হবে না। না, কিন্তু একটা কথা হচ্ছে যে আপনার কি মানে স্ট্র্যাটেজিক্যালি এটা রাইট হবে কিনা? আপনি এত আওয়ামী লীগেরকে ধরবেন, ধরে কোথায় রাখবেন? জেলেরও তো একটা জায়গা আছে, বাংলাদেশ তো মানে একটা লিমিটেড রিসোর্সের জায়গা। না আপনি না একটা না, সিকিউরিটি, এখন হ্যাঁ এই কিছু ধরতে মুহূর্তে পারেন, না অল্প না কিছু ধরলেন, কিন্তু এত লোককে আপনি না না, কিভাবে আই ধরবেন? আই 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 আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট এখন পর্যন্ত যে মানে মোট কথা হচ্ছে এখন আমি যেটা মনে করি যারা মানে বিগ টাইম ক্রিমিনাল যেগুলো ছিল ওগুলো তো সব পালাই গেছে, ওগুলো তো আর কেউ নাই। বাট হুম, এট হুম। প্রেজেন্ট যেগুলো আছে ওগুলার মধ্যে যদি কেউ বাসার মধ্যে যদি অস্ত্র রাখে, এটা কি অপারেশন করা না না না, উচিত না? ডেফিনেটলি অস্ত্রের মতো বড় হ্যাঁ হ্যাঁ, যদি মানে প্রুফ থাকে, কারেক্ট ডেফিনেটলি কারেক্ট, ওটা তো এখনো করতেই হবে। মানে এরকম থাকার পরেও যদি না আর নেয়, মা এটা তো ঠিক আর না। মাহাদি ভাই, আমি আপনার সাথে রেসপেক্টফুলি ডিসএগ্রি করি ওইটাতে। আমার মনে হয় যে এইটা কোথায় রাখবেন, কি রাখবেন, ইট ক্যানট বি জাস্ট, মানে এটা কোনো জাস্টিফিকেশন হইতে পারে না যে কেউ এই যে দেখেন এই সুশীল বঙ্গ সুশীল যেগুলো বলতেছে, এটা এদের কারণে আমরা যখনই সফট লাইনে যাই তখনই হার্ডলাইনার তারা কিন্তু রাইজ করবে। আমরা তাদেরকে সুযোগ দিতেছি, আমরা তাদেরকে দেখেন গভর্নমেন্ট যেভাবে ফাংশন করতেছে, আই ডোন্ট নো, ইটস এ কমপ্লেক্স সিস্টেম, বোঝা মুশকিল কি কোথায় কিভাবে কার কোন ইন্টারেস্ট আছে। এটা সেনাবাহিনী থেকে শুরু করে গভর্নমেন্ট সবাই। এবং এটার কারণেই যখনই মানুষজন সবাই মিলে আমরা একটু লিবারাল থিঙ্কিং এ আছি, তখনই এই যারা অপরাধ এতদিন ধরে করেছে, 17 বছর 18 বছর ধরে, তারা এখন মাঠে অ্যাক্টিভ, তারা কথা বলার সুযোগ পাচ্ছে, তারা ফেসবুকে অ্যাক্টিভ, তারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তারা টিভি নিউজে অ্যাক্টিভ, তারা মতামত দিতেছে। এদেরকে যদি না ধরা হয়, এদেরকে যদি শাস্তি না দেওয়া হয়, আপনি তো মানে এইটা চলতেই থাকবে, এই না, অরাজকতা কিন্তু তোমার অরাজকতা চলতে এইসব থাকবে। প্রসেসের এই বড় রকমের যত আপরাইজিং বা রেভলিউশন হয় না, রিকনসিলিয়েশন দুটো অপশন। আপনি তুমি যদি একবার মারাত্মক রকমের যে মানে ফ্রান্সের স্টাইলে হ্যাঙ্গিং করে দিলা, যেটা ওদের ফরাসি বিপ্লব হয়েছে, ওইটা একটা জিনিস, ওটা তো আমরা করতে পারবো না। সেকেন্ড অপশন হচ্ছে তুমি রিকনসিলিয়েশনে যাইতে হবে। রিকনসিলিয়েশনের একটা প্রসেসে যাইতেই হবে, কারণ এত পরিমাণ লোকরা তুমি তো আর মানে মানে এক্সিকিউশন করতে পারো না। না তো না, রিকনসিলিয়েশন আমার আমার প্রসেসে, কথা হচ্ছে এত পরিমাণ লোককে এক্সিকিউশন না করতে গিয়ে আমি কাউকেও ধরলাম না, এটাও তো লজিক্যাল হ্যাঁ না। সেটা তো ডেফিনেটলি না, আপনার এটা তো এক্সাম্পল হইতে হবে, দুই তিনটা করছিল, দরবেশ বাবা বা কয়েকজনকে করলো, কারেক্ট ওইটার পরে কারেক্ট থেমে কারেক্ট। গেছে। ওইটা অ্যাকচুয়ালি মানে বেশি বাড়াবাড়ি হয়ে গেছে আবার, যে আপনি কেন কন্টিনিউ বাট আমার করতেছেন কথা এটা। হচ্ছে এই যে মানে ইনক্লুডিং শেখ হাসিনা এই যে পালায় যেতে দিল ইয়াটা, এইটার জন্য কিন্তু আমি মনে করি যে অ্যাকাউন্টেবিলিটি উনি যদি মানে জেনারেল ওয়াকার যদি এরপরে ঠিক মতো রেভলিউশনের পরে কাজ করতো, আমার কোনো ইয়া ছিল না, কিন্তু করতেছে না দেখে আমার তো মনে হয় উনাকে ধরে এখন শেখ হাসিনাকে কোনো পালায় যেতে দিচ্ছে, ওইটারও অ্যাকাউন্টেবিলিটি রাখতে হবে আর ওনার ডেফিনেটলি। কাছে নিতে হবে। মানে যে পলিটিক্যালি ইটস নট ব্যাড ডিসিশন হয়েছে আমরা যে শেখ হাসিনারে মানে এম, মারি মানে সু- মেরে ফেলাই নেই শিওর, ওইদিকে তুমি যদি ওইখানে পালাতে না দিলেও ওইখানে পাবলিক ওনারে ধরে ঝোলাই দিত। না না না, পাবলিক উনি ধরার কোনো কিছু তো নাই, মোট কথা হ্যাঁ, হচ্ছে জেলে আটকে রাখতে তাকে যদি পারতো, হ্যাঁ। হ্যাঁ, তাকে যদি ধরে জেলে দিতে আর্মি পারতো। অ্যারেস্ট করে নিয়ে তাদের কাস্টাডিতে নিয়ে জনগণকে বলতেছো হি ইজ আন্ডার কাস্টাডি, হ্যাঁ, এবং উনি যেভাবে না না, বলেছে যে কিন্তু আপনি আর্মি কিভাবে করবে? আর্মির কাছে তো, আর্মি তো কারো অর্ডার লাগবে, বা তখন বাংলাদেশে কোনো গভর্নমেন্টই ছিল না, তখন তো একটা coup হয়ে যেত, ইয়ে হয়ে যেত না, কু হয়ে যেত না এটা। আপনি না যে না আপনি মানে অ্যাক্টিং যে যে প্রেসিডেন্ট মানে প্রধানমন্ত্রী তারে আপনি যে ধরছেন, তখন তো সেক্ষেত্রে দিস রাষ্ট্রপতির ইজ এ মানে কোনো একটা দিস অর্ডার ইজ এ দিতে দিতে হবে। স্পেশাল সিচুয়েশন এখানে। মোট কথা হচ্ছে উনি তো তখন আর দেশের ইয়া না, উনাকে কাস্টাডিতে কেমনে নিবে? এখন কথা হচ্ছে সেনাবাহিনী যে বলছে যে 626 জনকে তারা কাস্টাডিতে নিচ্ছে কি জন্য? তারা ওখানে প্রোটেকশন চাইছে। সেম থিং শেখ হাসিনা ও, পাবলিকের কাছ থেকে ওনার রোষানল থেকে প্রোটেকশন চাই। বাঁচার জন্য প্রোটেকশন চাইছে, এইখানে টেক আন্ডার কাস্টাডি, কোনো সমস্যা নাই এখানে। ওকে, ওইটা বললে যে হ্যাঁ, এটা ভালো বুদ্ধি হ্যাঁ ছিল। অবশ্যই, না না অবশ্যই, দিস ইজ এ লজিক্যাল গ্রাউন্ড। হ্যাঁ, না শেখ না, সেই হাসিনা বলে যদি আমি, ছয়শো হ্যাঁ মানে ইয়া ছয়শো চাই। ছাব্বিশের জন্য যদি ওইটা লজিক্যাল গ্রাউন্ড হতে পারে, শেখ হাসিনার জন্য কেন exactly, এটা লজিক্যাল গ্রাউন্ড হবে না? এক্স্যাক্টলি। right. এক্স্যাক্টলি। এইটা ইউজ করতে পারতো, এবং বাট নর্মালি এখন তো ধরতে পারেন আপনি প্রধানমন্ত্রীরা কি হবে আর্মির যে ইয়া হিসেবে তো ধরতে পারবেন না কখনোই। না, ওই এই যদি লজিকে ধরা যায়। ইয়া চায়, হ্যাঁ সেটা হিসাবে করতে পারতো। কারণ বাট এখন আমার ধারণা শেখ মনে হয়েছে হাসিনা, যে তা এখন তারা চাইছে যে আগে চলে না, যেতে, আমার ওই আমার বাসার কথা তো হচ্ছে বাশার সে আল তো আর আসাদ তো কাছে বাংলাদেশের, চলে গেছেন না। সে তো তখন প্রধানমন্ত্রী না, সে কিভাবে এয়ারফোর্সের প্লেন ইউজ করলো?
হ্যাঁ ভাই, এগুলো এটা সেটা নিয়ে তখনও এক বাংলাদেশ প্রধানমন্ত্রী ছেড়ে পালিয়ে যাওয়ার বদলে রিজাইন দিছে, তাই বাংলাদেশের বলতেছে। কাস্টাডিতে থাকতো রিজাইন দিল সেনাবাহিনীর তো আর কাস্টাডিতে, প্রধানমন্ত্রী না। উনি সেটা না, বলতে যাচ্ছেন। তার তো আর কোনো মানে প্রোটোকলও নেই। সো হ্যাঁ, তখন নাই, রিজাইন দিলে তো আর তখন প্রোটোকল কোনো থাকে না, প্রোটোকল এটা থাকে ঠিকই না। আছে। আর সে এখনো তো অডিও বাইর হচ্ছে, এই বক্তৃতা দিচ্ছে। আই ডোন্ট নো হাউ ইন্ডিয়া ইজ অ্যালোয়িং টু ডু দ্যাট ইন্টারন্যাশনালি, ইট ডাজন্ট লুক গুড। কারেক্ট। হুম। না, এন্ড অফ দ্য ডে সে আবার আত্মীয় মানুষও, আচ্ছা, যেটা আমি খুব আর চিন্তার 10 বিষয়। মিনিটের মতো থাকতে পারবো, যদি কোনো হ্যাঁ, ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে আমি জাস্ট ওটা একটু সাম আপ করে দিতে পারি। আই থিঙ্ক আমাদের আজকে শেষ করে ফেলা উচিত, হাসিফ ভাই। সো আপনি শেষ করেন। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে লাস্ট একটা কোশ্চেন, যে 10 মিনিট যেহেতু বলছেন আসছেন, তো এটা একটা অ্যাডভান্টেজ নিব। হ্যাঁ, সেটা sure. হচ্ছে জাস্ট দুইটা কোশ্চেন যদি খুব শর্টলি অ্যান্সার দিতে পারেন। সেটা হচ্ছে যে হাসিনা যে এখন ইন্ডিয়াতে থাকতেছেন, এটা কোন লিগ্যাল গ্রাউন্ডে সে থাকতেছেন, এটা কি ইলিগ্যাল কিনা, এবং এখনকার যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এই হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কোনো মানে অ্যাক্টিভ ভূমিকা রাখতেছেন কিনা, এটা একটা কোয়েশ্চেন। আর এটা ফলো আপ কোশ্চেন হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার দেখতেছি বিভিন্ন রকম রিফর্ম করতেছে, এবং তাদের মোর ফোকাস হচ্ছে ইকোনমিক রিফর্ম করা। তো এই ইকোনমিক রিফর্মের সাথে সাথে যে বললেন মিলিটারি রিফর্ম, তারপর দেশের বাণিজ্য রিফর্ম, পররাষ্ট্রনীতি রিফর্ম, এই রিফর্ম গুলা কি আমরা দেখতে পাবো কিনা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে বিফোর নেক্সট ইলেকশন? আচ্ছা, প্রথম কোশ্চেনটা কি ছিল জানো কোনটা? শেখ হাসিনার ভারতে অবস্থানের ব্যাপারে, যে এটা কতটুকু আচ্ছা আচ্ছা, লিগ্যাল। লিগাল গ্রাউন্ড অ্যাকচুয়ালি মানে তার তো মানে পাসপোর্টটাও নাল অ্যান্ড ভয়েড হয়ে গেছে এই সিচুয়েশনে। ওরা কোনো অফিসিয়াল লিগেল গ্রাউন্ড তো মানে ইন্ডিয়া ঘোষণা করে না। ইন্ডিয়া যদি ঘোষণা না করে আমরা তো জানতে পারতেছি না, বাট সে ইলিগেলি আছে সোফার, মানে তাদের ইয়াতে আছে, এইটাই যেটা আমরা বুঝি আর কি। বাট আমাদের সাথে ইন্ডিয়ার একটা বন্দি বিনিময় চুক্তি আছে। এই বন্দি বিনিময় চুক্তিটা এফেক্টিভ হবে আমি যেটা মনে করতেছি, যারা আইনজ্ঞ তারা ভালো বলতে পারবে, সেটা হচ্ছে এখন শেখ হাসিনার এগেনস্টে কতগুলো মামলা চলতেছে আর কি। সে এখন পর্যন্ত কনভিক্টেড হয় নাই। যখন এই মামলাগুলো থেকে কনভিক্টেড হবে, আমি মনে করি তখন একটা লিগ্যাল গ্রাউন্ড হবে যে ওই বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তার কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া। ইন্ডিয়া দিবে কি দিবে না, এটা আমি অনেক ধরনের মতামত আছে, বাট আমার কাছে যেটা মনে হয় এট দ্য এন্ড, মানে সেকেন্ড পার্টে যেটা আসতেছে যে বাণিজ্যিক, আমাদের সাথে যে তাদের একটা বাণিজ্যিক ইয়ে আছে, এটা প্রায় 15 to 16 বিলিয়ন ডলারের। সো এরকম একটা সিচুয়েশনে তারা আমাদের, আমার কাছে কেন জানি মনে হয় তারা ওই সময় শেখ হাসিনাকে আমাদের হাতে তুলে দিবে। আমার কাছে মনে হয়, এটা নাও হইতে পারে, বাট আমার নিজের ব্যক্তিগত মতামত। কারণ তারা নিজের ভালো বুঝে। বাট এখন পর্যন্ত ইন্ডিয়ার যে ফরেন পলিসির অ্যাকশন দেখতেছি, তাতে মনে হইতেছে যে তারাও মনে হয় নিজের ভালো বুঝতেছে না। তারা যেভাবে বাংলাদেশের এগেন্স্টে প্রোপাগান্ডা করতেছে, এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এটার কোনো, তাদের জন্য কোনো পজিটিভ এন্ড রেজাল্ট আসবে না। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে ইকোনমিক রিফর্ম। আচ্ছা, মিলিটারি রিফর্মের ব্যাপারে আমি যেটা বলি সেটা হচ্ছে মিলিটারি হচ্ছে এমন একটা অর্গানাইজেশন, ইটস ভেরি ওয়েল অর্গানাইজড অ্যান্ড ওয়েল মেনটেইন। বাট যেটা হয়, আমাদের মেইন থিং হচ্ছে আপনি আইন যেটাই করেন, আমার ব্রেন যদি ওইটাকে সাপোর্ট না করে, তাহলে জিনিসটা এখন এট প্রেজেন্ট আর্মিতে বলবো না যে আর্মিতে রিফর্মের দরকার আছে। এই যে মনে করেন যে ডিজিএফআই, এনএসআই, ওদের যে আম, যে আইন আছে, রুল আছে, যে তাদের জুরিসডিকশন, তারা কি নিয়ে কাজ করবে। এখন সরকার এসে বলে যে তোমার এই কাজ করার দরকার নয়, তুমি বিএনপি কে জামাতকে দাবাও। তারা কিন্তু তাদের ইয়ার বাইরে কাজ করতেছে। কি জন্য? কারণ তাদেরকে, যাদেরকে দিতেছে তাদের মোরাল ভ্যালু নাই। ওই মিলিটারি অফিসার গুলাকে যাদেরকে দিতেছে তাদের বলার জন্য যে ম্যাডাম এটা তো আমার দায়িত্বের মধ্যে চার্টার ডিউটিতে নাই। চার্টার ডিউটিতে আছে হচ্ছে আমি দেশের সভরেন্টি এখানে কাজ করবো। সেটা হচ্ছে আর্মিতে যে জিনিসটা ছিল, সেটা হচ্ছে মোরালি আপরাইট অফিসারদেরকে সবসময় প্রমোশন পেয়ে নর্মালি উপরে উঠতো। ওই সিস্টেমটা ফিরে আনতে হবে, আর কোনো কিছু না। মোরালি আপরাইট অফিসারদেরকে যারা আহ, চোখ মানে চোখে চোখ রেখে বলতে পারবে যে আমি সেনাবাহিনীর কাজ গুম খুন বাই করা না, আপনি বললেও আমি এটার সাথে মানবো না। এবং এইটা করার জন্য মানে যে ক্যাপিটাল পানিশমেন্ট, এই জন্যই বলতেছি যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে একদম সেই লেভেলের পানিশমেন্টটা দিতে হবে। এইটাই হচ্ছে মিলিটারি রিফর্ম হবে, আমি যেটা মনে করি আর কি। আর ইকোনমিক যেগুলো আছে হচ্ছে, আমি যেটা শুনেছি যে তারা ভারতের সাথে যতগুলো চুক্তি আছে সবগুলো রিভাইভ করতেছে। আমি এটার সম্বন্ধে ডিটেলস জানি না, বাট রিভাইভ করতেছে। আমি আশা করি তারা অলরেডি আদানির থেকে বিদ্যুৎ কেনাটা অর্ধেকে নামিয়ে দিয়েছে, এটা কনফার্ম শুনেছি। আর বাকি যে ইকোনমিক্যাল রিফর্ম যেটা আছে, মানে এটা হচ্ছে খুব সোজা হিসাব। এটা হচ্ছে আমরা ভারতের উপর নির্ভরশীল কি কি জিনিসে, এই ছোটখাটো জিনিস, ছোটখাটো পেঁয়াজ, কাঁচামরিচ, এই সমস্ত জিনিস আমরা যদি একদম নাও খাই আমরা তো মরে যাব না। তো ভারতের
আমাদেরকে বেশি দরকার দেন আমাদের যতটুকু ভারতের দরকার। কারণ হচ্ছে কি, এই কনজিউমার প্রোডাক্ট যেগুলো আছে এগুলো আমরা কিন্তু দেখলেই ওয়ার্ল্ডে একটু রিসার্চ করলেই অন গ্রাউন্ডে অন্যান্য জায়গা থেকে আমরা জিনিসটা পেয়ে যাব। আমরা অলরেডি পাকিস্তান থেকে অলরেডি কনজিউমার গুড পাওয়া শুরু করছে। এটা ভারতকে এখন ডিসিশন নিতে হবে যে এই তাদের সাথে যে আমাদের ইকোনমিক, আর ওরা সবসময় একটা ট্রিক প্লে করে। মনে করেন যে আমাদের সাথে ভারতের যে ট্রেড ডেফিসিট আছে $10 বিলিয়ন উপরে ট্রেড ডেফিসিট, এই ডেফিসিটটা কমানোর জন্য আমি আমার যেটা মনে আছে, পাকিস্তান অনেকবারই ট্রাই করেছে তাদের ট্রেড ডেফিসিট কমানোর জন্য। একবার যখন পারভেজ মোশাররফ দেশে বাংলাদেশে আসছিল ভিজিট করেছে, সেখানে ট্রেড ডেফিসিট অনেকগুলা কমিয়ে নিয়ে আসছে, কিন্তু ভারত কখনো করে না। তাদেরকে যখন এই ট্রেড ডেফিসিট দেওয়ার জন্য প্রেশার দেওয়া হয় তখন দেখে একটা বড় ঘোষণা আসছে ভারতের সাথে 45টি শুল্কমুক্ত ঘোষণা প্রোডাক্টের। আপনি খুঁজে দেখবেন ওই 25টা প্রোডাক্ট ইন্ডিয়া বানাই না, বাকি জিনিসগুলো হচ্ছে একটা দুইটা আমরা কিনি যেটার মধ্যে কোনো মানে ইকোনমির মধ্যে কোনো ইয়া নাই। সো তারা সবসময় দেয়, বাট কিন্তু ঘোষণা দেয় যে 45টা জিনিসের শুল্ক মুল্ক বাংলাদেশের প্রবেশাধিকার দিয়ে দিচ্ছে। সো এরকম তারা সবসময় এটা ইয়া করে, এবং এইটার কারণে তারা যে ট্রিক গুলা করে ওইটার মধ্যে এগেনস্টে আমাদেরও সেই ট্রিকটা খেলার জন্য ওরকম স্মার্ট লোক লাগবে। আমাদের দেশের যেটা আরেকটা সমস্যা সেটা হচ্ছে, আমি চাকরির বিভিন্ন সময় কয়েকটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে আমি ইন্ডিয়ার সাথে একটা চুক্তি করব, ঠিক আছে? এই চুক্তির এক দুইটা শর্ত, আমি যেহেতু সচিব আছে আমাকে কিন্তু আন্ডার হ্যান্ডে কিছু মাল পানি দিয়ে দিল, আমি কি চুক্তিটার মধ্যে টেম্পারিং করে দিলাম। গোয়েন্দা সংস্থার কাজ কিন্তু ওই জিনিসটা দেখা, যে এখানে যারা এই সমস্ত চুক্তি করতেছে এগুলা করতেছে এগুলা যেন টেম্পারিং না হয়। বাট আমি মনে করি যে যে ট্রেড যেগুলা জিনিসটা রিফর্ম যেটা হচ্ছে, এগুলা যারা ভালো বুঝেন তারা অবশ্যই এই জিনিসগুলা রিসার্চ করেই করতেছেন বলে আমি মনে করি। এবং আমি কয়েকদিন আগে দেখলাম যে তেলের দাম নাকি 35% কমে গেছে শুধু কি একটা শর্ত চেঞ্জ করার জন্য। এই যে ছোটখাটো জিনিসগুলা, যে এই কারণে কিন্তু আমাদের প্রোডাক্টের জিনিসপত্র দাম বেশি আমাদের কাছে, যখন মানুষের কাছে যখন প্রোডাক্ট আসে তখন এটার দাম অনেক 3 থেকে 4 গুণ বেড়ে যায়। এই ছোটখাটো রিসার্চ গুলো আমরা এই সরকারের আমলে, কারণ এই যে এই যে এই ইন্টারেস্ট যেগুলো খাইতো এগুলো কিন্তু মধ্যসত্ত্ব লোকেরা খাইতো। আমি একজন নন ইকোনমিক্যাল লোক হয়ে যেটা বুঝি আর কি। থ্যাংক ইউ। আর কিছু? না, না, আই থ্যাংক থিঙ্ক ইউ, উই থ্যাংকস ক্যান ফর এন্ড ইয়ার টাইম। থ্যাংক ইউ। আপনি অনেক ইন্টারেস্টিং অনেক ইনসাইট দিলেন ধন্যবাদ। আমাদেরকে। থ্যাংক ইউ আর একটা মোস্তাফিজ ভাই। সিরিয়াসলি আমি যেটা বললাম আর কি, যে আপনাদের, আপনি তো আর্মির সাথে যোগাযোগ আছে বাংলাদেশ সিকিউরিটি এস্টাবলিশমেন্টে, তো সিআইএ না হোক ছোটখাটো আমরা কিছু একটা বানাই বাংলাদেশে, যেখানে আপনার মনে করেন এবং আমি আপনাকে actually আপনাদের ওই যে ডিজিএফ এর তো একটা বড় প্রবলেম মনে হচ্ছে আপনাদের, ওই যে যে নর্মাল রুল যে আর্মির এক্সিস্টিং, মানে আপনার 60 ইয়ার্স এর মধ্যেই আপনার অবসর নিতে হবে, বা আপনার জি, অ্যাসেট জি। যারা তৈরি হয়েছে তারা লং টার্ম কিছু করতে পারে না, যেটা আপনি প্রাইভেট, মানে একটা প্রাইভেট না, সেমি অর্গানাইজ। পাবলিক যে অর্গানাইজেশন গুলো, আপনি যে ইন্টেলিজেন্স গুলোতে আপনি করতে রাখতে পারবেন আর কি। এবং আপনি যেমন মনে করেন জয়েন করতে পারবেন বা এরকম যারা, তো ওইটার দিকে একটু জোর দেওয়া দরকার। কারণ হচ্ছে এটা এট দ্য এন্ড নিজেদের পলিটিশিয়ান আমাদের নিজেদের রক্ষা করতে হবে। আপনি তারপরে যেটা আরেকটা বললেন যে যারা চুক্তি করতেছে তাদের আমাদের স্ক্রুটিনি করতে হবে। ডিজিএফআই ওই লিমিটেড টাইমের যে ইসের মধ্যে ওই স্ট্রাকচারের মধ্যে করা মুশকিল। তো এটা একটা সেমি, আমরা যেহেতু এখন আমাদের তো অর্থনীতি অনেক বেটার হয়েছে আগের থেকে, আমরা কিছু ইনভেস্ট করতেই পারবো এটাতে। এইটার হ্যাঁ, ব্যাপারে আমার আপনারা সিরিয়াসলি আমার কিছু মনে হয় যে হলে রাইট, এটা মাহাদি একটা ভাই, সুবিধা হবে। মাহাদি ভাই হ্যাজ রিয়েলি গুড পয়েন্ট। আর মুস্তাফিজ ভাই, আপনার সাথে কথা বলা, ইট ওয়াজ লাইক, ইট ওয়াজ অ্যান অনার। আমি আপনার ভিডিও অনেক দেখি, বাট জিনিসটা হচ্ছে আমার মনে হয় এটা আমরা অনেক কথাতেই বলেছি যে আমরা একটা থিঙ্ক ট্যাঙ্ক বিভিন্ন জায়গায় দরকার। আহ মাহাদি ভাই সিআইএ হিসাবে বলেছে, বিগ নেম, বাট আমার মনে হয় যে ওইটার যদি ছোটখাটো আকারেও কোনো কিছু শুরু হয় এবং ইনভেস্টমেন্ট চলে আসবে, ফান্ডিং চলে আসবে, আই থিঙ্ক এটা ইটস গুড উইলটা বড় ব্যাপার এবং ইনিশিয়েটিভটা বড় ব্যাপার। আই থিঙ্ক আপনারা অনেকে এখন অনেক সামনাসামনি অনেক কথা, মানে এই যে অনেক কথা হচ্ছে, আই থিঙ্ক এটার একটা এখন স্টেপ দরকার। নেক্সট স্টেপটা না হচ্ছে মানে যে একটা আমি ইনিশিয়েটিভ যেটা দরকার। বলবো সেটা হচ্ছে মানে নতুন সিআই করার দরকার নেই। অলরেডি আমাদের এনএসআই যেটা আছে ইস, এটাকে জাস্ট খালি পলিটিক্যাল প্রভাব মুক্ত করতে হবে, আর কোনো কিছু না। এবং তাদেরকে যে এক্সিস্টিং যে তাদের যে রুল আছে, মানে ডুজ এন্ড ডোন্টস আছে, ওগুলোর মধ্যে যদি করে তাহলেই ইট উইল বি অ্যাজ গুড এজ সিআইএ। হুম, মানে হুম, নতুন একটা করার ডেফিনেটলি দরকার নাই, বাট কথা হচ্ছে এটার জন্য দরকার হচ্ছে পলিটিক্যাল উইল, পলিটিক্যাল। যে এটাকে পলিটিক্যাল প্রভাব মুক্ত করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। কিন্তু এইটাই এখানেই কোয়েশ্চেন পলিটিক্যাল ভাই, উইলের জন্য তো আপনাদের মোস্তাফিজ এটা ভাই। ওই হ্যাঁ, প্রোপাগান্ডা আসতে হবে না? তাহলে আমরা এটাতে আসি। আপনি প্রথমত পলিটিক্যাল উইলের জন্য আপনার মানে একটা ব্লিজ অফ, মানে বিভিন্ন জায়গায় আলোচনা হইতে হবে আমাদের কেন আমাদের পলিটিশিয়ানরা ফেল করতেছে, তারা কেন এক্স্যাক্টলি, এবং ভয় বারবার পাচ্ছে, ফেল মানে করবে, সবসময় চিন্তা করছে বারবার আমার ফেল করবে। ইন্ডিয়ারে লাগবে, তাদেরকে অ্যাকচুয়ালি ফেল আমেরিকার করানো লাগবে, হচ্ছে, ওইটা আমরা আগে ফেল করানো হচ্ছে। ইস্টাবলিশ করে তাহলে ওইখানে আমরা স্ট্রং করতে পারি তাহলে। তো ব্রাদার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং মি হিয়ার। আমি থ্যাংক ইউ, অ্যাকচুয়ালি থ্যাংক ইউ ফর আই এম অলরেডি জয়নিং। ওয়ার্কিং। আর থ্যাংক আমাদের ইউ। এত ইনসাইট দেওয়ার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।
থ্যাংক ইউ। ফর জয়েনিং। আল্লাহ থ্যাংক ইউ। হাফিজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাইলে গেলাম সবাই, ইনশাআল্লাহ। হ্যাঁ, কি বলে, মাসুম, থ্যাংক ইউ। তুমি